আচ্ছা, বিশ্ব রাজনীতি কি আসলেই কোনো নিয়মকানুন মেনে চলে নাকি পুরোটাই শুধু শক্তি আর স্বার্থের একটা খেলা? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই মৌলিক প্রশ্নগুলোর গভীরে যাব। আমরা দেখব কিভাবে বিভিন্ন রাষ্ট্র টিকে থাকার জন্য ক্ষমতা আর নানান কৌশলের আশ্রয় নেয়। চলুন নিরাপত্তার এই ভ্রমটা একটু উন্মোচন করা যাক। আলোচনার শুরুতেই হেনরি কিসিঞ্জারের এই বিখ্যাত উক্তিটা দেখা যাক। এটা আসলে আন্তর্জাতিক সম্পর্কের যে বাস্তববাদী বা রিয়েলিস্ট ধারণা সেটার মূল সংকটটাকে এক লাইনে তুলে ধরে। রাষ্ট্রগুলোর সামনে পথ মূলত দুটো, হয় কোনো একক শক্তিশালী দেশের আধিপত্য বা হেজিমনি মেনে নেওয়া, অথবা নিজেদের মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি করে শান্তি খোঁজা। তো আজকে আমাদের আলোচনার রোডম্যাপটা ঠিক এই রকম। আমরা বিশ্ব রাজনীতির একদম গোড়ার সমস্যা থেকে শুরু করব, এরপর ধাপে ধাপে এর বিভিন্ন কৌশল এবং আধুনিক চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলব। যে কোনো সমাধানের আগে তো সমস্যাটা ঠিকমতো বুঝতে হবে, তাই না? আর আন্তর্জাতিক রাজনীতির সেই একেবারে মৌলিক সমস্যাটাই হল নৈরাজ্য। দেখুন, আন্তর্জাতিক নৈরাজ্য বা অ্যানার্কি বলতে কিন্তু বিশৃঙ্খলা বা মারামারি বোঝায় না। এর সহজ মানে হল এমন কোনো কর্তৃপক্ষ নেই যে সবার উপরে, মানে কোনো বিশ্ব সরকার বা বিশ্ব পুলিশ নেই। ফলে প্রত্যেকটা রাষ্ট্রকে তার নিজের নিরাপত্তার নিজেকেই দেখতে হয়। এই যে সেলফ হেলথ সিস্টেম, এটাই রাষ্ট্রগুলোর আচরণের মূল চালিকা শক্তি। আর এখান থেকেই জন্ম নেয় সিকিউরিটি ডিলেমার মতো জটিল পরিস্থিতি। মানে একটা দেশ যখন আত্মরক্ষার জন্য অস্ত্র কেনে, পাশের দেশটা সেটাকে হুমকি হিসেবে দেখে এবং তারাও অস্ত্র কেনা শুরু করে। এভাবেই একটা অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হল, এই নৈরাজ্যপূর্ণ বিশ্বে টিকে থাকার জন্য রাষ্ট্রগুলো কি ব্যবহার করে? উত্তরটা খুবই সহজ, জাতীয় শক্তি বা ন্যাশনাল পাওয়ার। চলুন এবার এই শক্তির মূল উপাদানগুলো কি কি সেটা একটু ভেঙে দেখা যাক। একটা দেশের জাতীয় শক্তিকে আমরা মূলত এই 4টা দিক থেকে পরিমাপ করতে পারি। আর মজার ব্যাপার হলো, এই প্রত্যেকটা মাত্রা কিন্তু একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। চলুন একটা একটা করে বিশ্লেষণ করা যাক। দেখুন, সামরিক শক্তি হল পাওয়ারের সবচেয়ে সরাসরি প্রকাশ। কিন্তু এই বিশাল সামরিক বাহিনীকে চালানোর জন্য কি দরকার? দরকার টাকা, অর্থাৎ শক্তিশালী অর্থনীতি। একটা দুর্বল অর্থনীতির দেশ কখনোই লম্বা সময় ধরে শক্তিশালী মিলিটারি ধরে রাখতে পারে না। আর গণবিধ্বংসী অস্ত্র বা WMD, ওটা হলো একেবারে ফাইনাল কার্ড। এর মূল কাজ যুদ্ধ করা নয়, বরং যুদ্ধ থামিয়ে রাখা, যেটাকে বলে ডিটারেন্স। মানে প্রতিপক্ষকে এটা বোঝানো যে আক্রমণ করলে তার ফল এতটাই ভয়ঙ্কর হবে যে সেটা হবে একটা আত্মঘাতী সিদ্ধান্ত। তবে শক্তি মানেই কিন্তু শুধু ট্যাঙ্ক, মিসাইল আর টাকা নয়। মনস্তাত্ত্বিক শক্তি বা যাকে আমরা সফট পাওয়ার বলি, সেটাও কিন্তু দারুণ জরুরি। এটা হলো একটা দেশের ভাবমূর্তি, তার সংস্কৃতি বা আদর্শ দিয়ে অন্যকে প্রভাবিত করার ক্ষমতা। অনেক সময় এটা সামরিক শক্তির চেয়েও বেশি কাজে দেয়। যেমন কাতারের মতো একটা ছোট দেশ, কিন্তু তার আল জাজিরা চ্যানেলটার মাধ্যমে সে বিশ্বজুড়ে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে একটা এনর্মেস প্রভাব তৈরি করেছে। এটাই মনস্তাত্ত্বিক শক্তির একটা দারুণ উদাহরণ। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রগুলো এই শক্তিকে কিভাবে পরিচালনা করে? বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে যে কৌশলটা সবচেয়ে বেশি কাজে লাগানো হয়েছে সেটার নাম হল ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য। ক্ষমতার ভারসাম্য তত্ত্বের মূল কথাটা খুব সহজ। কোনো একটা রাষ্ট্র বা জোটকে এতটাই শক্তিশালী হতে দেওয়া যাবে না যাতে সে বাকিদের ওপর ছড়ি ঘোরাতে পারে। যদি কেউ বেশি শক্তিশালী হয়ে ওঠে, তখন অন্য রাষ্ট্রগুলো একজোট হয়ে তার বিরুদ্ধে একটা ভারসাম্য তৈরি করার চেষ্টা করে। এটা অনেকটা স্বতঃস্ফূর্তভাবেই ঘটে আর বিশ্বকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। ক্লাসিক্যাল রিয়েলিজমের এটাই মূল ভিত্তি। এই ভারসাম্য তৈরির দুটো প্রধান রাস্তা আছে। একটা হলো অভ্যন্তরীণ ভারসাম্য, মানে নিজেই নিজের শক্তি বাড়ানো, যেমন সামরিক বাজেট বাড়ানো বা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করা। আর দ্বিতীয়টা হলো বাহ্যিক ভারসাম্য, মানে বন্ধু খুঁজে বের করা, অর্থাৎ অন্য দেশের সাথে জোট তৈরি করে সম্মিলিতভাবে কোনো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করা। ইতিহাসে বাহ্যিক ভারসাম্যের সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল শীতল যুদ্ধ। একদিকে আমেরিকার নেতৃত্বে ন্যাটো আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারশা প্যাক্ট। এই দুটা জোটের মধ্যে ক্ষমতার যে দ্বিমেরু বা বাইপোলার ভারসাম্য তৈরি হয়েছিল, তা প্রায় 50 বছর ধরে পৃথিবীকে আর একটা বড় বিশ্বযুদ্ধ থেকে বাঁচিয়ে রেখেছিল, যদিও ভেতরে ভেতরে উত্তেজনা কিন্তু সবসময়ই ছিল। আর বর্তমানে এই ভারসাম্যের খেলায় পারমাণবিক অস্ত্র একটা বিরাট ভূমিকা রাখছে। পৃথিবীতে এখন 9টা দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে ধরা হয়। এই অস্ত্রগুলো মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন বা MAD এর মতো একটা ভয়ঙ্কর বাস্তবতা তৈরি করেছে। সোজা কথায়, পারমাণবিক যুদ্ধ লাগলে দুই পক্ষই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এই ভয়টাই বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধকে প্রায় অসম্ভব করে তুলেছে।
কিন্তু একবিংশ শতাব্দীতে এসে নিরাপত্তার ধারণাটা কিন্তু শুধু রাষ্ট্র আর মিলিটারি কেন্দ্রিক নেই। এখন আমাদের মনোযোগটা একটা আরও বড় এবং জটিল ধারণার দিকে যাচ্ছে। এই স্লাইডটা বিপিএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দুটো ভিন্ন চিন্তাধারার মধ্যে পার্থক্য তুলে ধরছে। দেখুন, প্রচলিত নিরাপত্তা বা ট্র্যাডিশনাল সিকিউরিটির ফোকাস হল রাষ্ট্র, এর মূল চিন্তা হল সীমান্ত রক্ষা, সার্বভৌমত্ব রক্ষা। কিন্তু অপ্রচলিত বা মানব নিরাপত্তার ধারণাটা একেবারেই আলাদা। এর কেন্দ্রবিন্দুতে আছে ব্যক্তি বা মানুষ। এখানে হুমকিগুলো হলো দারিদ্র্য, মহামারী, জলবায়ু পরিবর্তন বা সাইবার অ্যাটাকের মতো বিষয়, যা কোনো সেনাবাহিনী দিয়ে মোকাবেলা করা যায় না। এই প্রসঙ্গে কোপেনহেগেন স্কুল একটা দারুণ কনসেপ্ট দিয়েছে, নাম সিকিউরিটাইজেশন। এর মানে হলো যে কোনো সাধারণ একটা বিষয়কে রাজনৈতিকভাবে একটা অস্তিত্বের সংকট হিসেবে দেখানো। যেমন ধরুন, সন্ত্রাসবাদকে 9/11-এর পর এমনভাবে নিরাপত্তাকরণ করা হয়েছে যে সরকারগুলো বিশ্বজুড়ে নজরদারি বা সামরিক হস্তক্ষেপের মতো এমন সব কঠোর ব্যবস্থা নিতে পেরেছে যা সাধারণ পরিস্থিতিতে হয়তো সম্ভব হতো না। এতক্ষণ তো আমরা বড় বড় তত্ত্ব আর শক্তিশালী দেশগুলো নিয়ে কথা বললাম, কিন্তু ছোট রাষ্ট্রগুলোর কি হবে? আন্তর্জাতিক এই ব্যবস্থায় একটা ছোট রাষ্ট্র কিভাবে টিকে থাকতে পারে আর নিজের স্বার্থ রক্ষা করতে পারে? ছোট রাষ্ট্রগুলোর হাতে সাধারণত কয়েকটা অপশন থাকে। তারা হয় কোনো বড় শক্তির সাথে জোটে যেতে পারে, এতে নিরাপত্তা পাওয়া যায় কিন্তু সার্বভৌমত্বে হস্তক্ষেপের একটা ঝুঁকি থেকে যায়, অথবা তারা নিজেদের মতো অন্য ছোট রাষ্ট্রগুলোর সাথে মিলে আঞ্চলিক কোনো শক্তিশালী প্রতিবেশীকে প্রতিহত করার চেষ্টা করতে পারে। আরেকটা উপায় হল জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে সম্মিলিত নিরাপত্তার উপর ভরসা রাখা। আর এই তালিকায় পাইলট ফিশ আচরণের ধারণাটা খুবই ইন্টারেস্টিং। যেমন একটা ছোট পাইলট ফিশ শিকারী মাছের হাত থেকে বাঁচতে একটা বড় হাঙরের গা ঘেঁষে চলে, ঠিক তেমনি কিছু ছোট রাষ্ট্র একটা বৃহৎ শক্তির ছত্রছায়ায় থেকে নিজেদের নিরাপত্তা আর অর্থনৈতিক সুবিধা আদায় করে নেয়। এটা একটা বাস্তবসম্মত কৌশল, কিন্তু এতে বড় শক্তিটার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ার একটা বড় ঝুঁকিও থাকে। বেশ, এত সব তাত্ত্বিক আলোচনার পর চলুন এবার একেবারে বাস্তব একটা চ্যালেঞ্জের দিকে তাকানো যাক। এটা সরাসরি বিপিএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক হতে পারে। পুরো আলোচনার শেষে এই একটা প্রশ্ন আমাদের সবার জন্য রেখে যাওয়া যাক। বাংলাদেশের মতো একটা দেশের জন্য কোনটা বেশি জরুরি? সীমান্ত রক্ষার মতো প্রচলিত নিরাপত্তা, নাকি জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বা সাইবার অ্যাটাকের মতো অপ্রচলিত হুমকিগুলো মোকাবেলা করা? একজন নীতি নির্ধারকের জন্যে এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য তৈরি করাই কিন্তু একবিংশ শতাব্দীর কূটনীতি আর রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলার দায়িত্বটা কিন্তু ভবিষ্যতের নীতি নির্ধারকদের কাঁধেই থাকছে।